আচ্ছা, first thing is what are hard acids? The acceptor atoms are small. প্রথম, they have a high positive charge, প্লাস, অনেকগুলো প্লাস আছে, and do not contain unshared pairs in their valence electron. তো তোমরা তো জানো যে অরবিটালস থাকে, ধরো এটা এস অরবিটাল, একটাতে একটা এই পজিটিভ স্পিন থাকে, একটা উল্টো নেগেটিভ স্পিন থাকে অলওয়েজ, আর একটু ওপরে থাকে এনার্জিতে পি অরবিটাল, গ্রাউন্ড স্টেটেতে থাকে। হ্যাঁ, এটাতে ধরো একটা রয়েছে, যখন একটু এনার্জি ঢুকবে বা রিয়াকশন হবে, এইটা এই এই ব্যালেন্স ইলেকট্রন এ চলে যায়। কারণ এই যে পি ইলেকট্রন, পি যে অরবিটালটা আছে হায়ার এনার্জি, দেন এস অরবিটাল থাকে, ঠিক আছে। আর এদের এইগুলোর মধ্যে কোনো, এগুলো ফাঁকা থাকে, ওদের ওদের অরবিটালটা, ধরো এস অরবিটাল পুরো ফাঁকা, জিরো জিরো, বরং বাইরে থেকে ইলেকট্রন, একটা বেসের ইলেকট্রন এর মধ্যে ঢুকবে। এটা হচ্ছে অ্যাসিডের কনসেপ্ট, মানে যে অ্যাসিড বেস অ্যাডাপ্ট ফরমেশন যেটা হচ্ছে। এদের যে ইলেকট্রনটা বাইরে থেকে আসবে। আচ্ছা, তার আগে একটু ছোট্ট করে তোদের ওই অরবিটাল থিওরিটাকে একটু রিভাইজ করিয়ে নি। তোরা সব পড়েছিস এস অরবিটাল, হ্যাঁ, পি অরবিটাল, ডি অরবিটাল, এসপিডিএফ, এফ অরবিটাল, আরো কয়েকটা আছে, তা যেহেতু ঝালাচ্ছি তাই জন্য অত মনে নেই। অ্যাজ ওপর থেকে নিচে যত যাচ্ছে, এনার্জি ইনক্রিজেস। আচ্ছা, এবারে ইলেকট্রন তাদের নিজের এনার্জি হিসেবে তাদের অরবিটালে চলে যাবে। ইলেকট্রন ডিপেন্ডিং আপন ইটস এনার্জি, বাইরে থেকে কি ভেতরে নিজে এনার্জি স্টেট, কি স্টেটে এনার্জি আছে, will go to its orbital. এটা আমি খুব ব্রিফলি ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, তাই জন্য তাদের এনার্জি স্টেটের হিসেবে সে নিজের অরবিটালে চলে যাবে। ধরো এটা একটা এস অরবিটাল রয়েছে, এর ওপরে পি অরবিটাল, ঠিক আছে। আমি ওয়ান এস ওয়ান পি এর কথা বলছি, এই আউটপাউরু ওয়ান এস ওয়ান পি ওরকম নয়, ওটা ওটা পরে আরেকদিন আউটপাউ পড়াবো। কিন্তু পিটা দেখবি একটু উঁচুতে আছে, তার মানে ইট ইজ ইন আ হায়ার এনার্জি স্টেট। যখন গ্রাউন্ড স্টেটে আছে, দুটো ইলেকট্রন অলওয়েজ উল্টো দিকে থাকে, একটা উপরে পজিটিভ স্পিন থাকলে আরেকটা নিচের দিকে নেগেটিভ স্পিন থাকবে। এটা অলওয়েজ, মানে ইনহেরেন্ট প্রপার্টি, মানে এটাকে কেউ পৃথিবীতে বদলাতে পারবে না। এমনকি যদি এই একটাকে তুমি নিয়ে গিয়ে এর মাঝখানে তুমি একটা ইনফিনিটি ডিস্টেন্স দিয়ে দাও, এইটাকে পজিটিভ করলে এটা নেগেটিভ থাকবেই। এটাকে বলা হয় কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট, পার্টিকেল এন্ট্যাঙ্গেলমেন্ট।
এটাকে বলা হচ্ছে এন্ট্যাঙ্গেলমেন্ট, অলওয়েজ থাকবেই। তো এটা একটা নিজস্ব এনার্জি স্টেটে থাকে। ধরো এবারে পি অরবিটালে শুধু একটা আছে, এখানে কিন্তু ওর একটা জায়গা রয়েছে আরেকটা কম্পাউন্ডের ইলেকট্রন নেওয়ার। এটা স্পেস ফর ওয়ান ইলেকট্রন টু কাম। এটা হচ্ছে sp2 1p1। এক সেকেন্ড হোল্ড কর। হ্যাঁ বাবা। হ্যাঁ ওকে, আমি যেটা বলছিলাম, এটা তাহলে কি রয়েছে, 1s2 ওপরে 2p1। তার মানে ইলেকট্রনকে এনার্জি দিলে মানে আউটবাউ প্রিন্সিপালের পরে, হ্যাঁ, মানে এইখানে 1s এতে এখানে দুটো যাচ্ছে, দুটো রয়েছে, এস এতে দুটো রয়েছে, আর উপরের সেকেন্ড স্টেট 2p1। এইটা এই হচ্ছে কনফিগারেশন একটা নর্মালি অ্যাসিডে। অনেক সময় 1s2 2p0 থাকতে পারে, মানে এর ব্যালেন্স, মানে এখানে ব্যালেন্স ইলেকট্রন যেটা, এটাকে ব্যালেন্স ইলেকট্রন বলে, এটা ফাঁকা। তো আরেকটা জায়গা থেকে ব্যালেন্স ইলেকট্রন এসে এর মধ্যে ঢোকে। এটা ক্লিয়ার তো? Yes, sir. ঠিক আছে, তাহলে এবারে পড়াশোনাতে যাওয়া যাক। আচ্ছা, দে হ্যাভ লো পোলারাইজেবিলিটি, মানে একটা এদিকে চলে যাচ্ছে চার্জ, একটা এদিকে চার্জ চলে যাচ্ছে, এটা তো থাকবে না। আচ্ছা, হাই ইলেকট্রোনেগেটিভিটি, এক্সাম্পল কারা হার্ড অ্যাসিডে, H+, Li+, এগুলো একটু তোকে পড়ে রাখতে হবে, ঠিক আছে? দিজ আর নোন অ্যাজ হার্ড অ্যাসিডস। Acceptor atom small, high positive charge, and do not contain unshared pairs in their valence, মানে আনশেয়ার্ড পেয়ার ইন দেয়ার ব্যালেন্স শেল, মানে ওই একটা আনশেয়ার্ড এরকম থাকে না করে। স্যার মানে এখানে লোন পেয়ার থাকবে না? লোন পেয়ার থাকে না। আচ্ছা, এবারে সফট অ্যাসিড দেখো, এখানে অ্যাকসেপ্টার অ্যাটমস আর লার্জ, যে নিচ্ছে ইলেকট্রন নিচ্ছে লার্জ, ওটাতে হাই পজিটিভ চার্জ, একটু কম পজিটিভ চার্জ এদের থাকে, আর এদের আনশেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন থাকে পি আর ডি তে, ব্যালেন্স শেল। পি এর ওপরে ডি আসে, যত বড় যায় হয় তত থাকে, তাদের মধ্যে এইগুলো থাকে, আনশেয়ার্ড পেয়ার থাকে, সবসময় ভেতরে একটা শেয়ার থাকে। আচ্ছা, দে হ্যাভ হাই পোলারাইজেবিলিটি অ্যান্ড লো ইলেকট্রোনেগেটিভিটি। Cu+, Ag+, Pd+, Hg+, এইসব কম্পাউন্ডস গুলো পড়ে নিবি, এরা হচ্ছে সফট অ্যাসিড। এরকম হার্ড বেস, ডোনার অ্যাটম, ওটা অ্যাকসেপ্টার ছিল, এবারে ডোনার, হাই ইলেকট্রোনেগেটিভিটি, লো পোলারাইজেবিলিটি, এন্ড আর হার্ড টু অক্সিডাইজ। কেন ওরা বেস অক্সিডাইজ কেন হবে? ওরা উল্টো, তারা লস অফ ইলেকট্রনস করে রিডিউস হয়। ওদেরকে কি করে, দে হোল্ড দেয়ার ভ্যালেন্স ইলেকট্রনস টাইটলি। এরা হচ্ছে, এটা হার্ড বেস। সফট বেসের উল্টো, লো ইলেকট্রোনেগেটিভিটি, হাই পোলারাইজেবিলিটি, এন্ড আর ইজি টু অক্সিডাইজ। এগুলো হচ্ছে এক্সাম্পল। আচ্ছা, স্যার আর মানে তো অ্যালকাইল গ্রুপ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। প্রিন্সিপালটা হচ্ছে যখন একটা হার্ড অ্যাসিড মানে হার্ড লুইস অ্যাসিডই বলছি ওকে, একটা হার্ড বেস এরা মিলছে একটা স্টেবল কমপ্লেক্স তৈরি করছে। যখন একটা সফট অ্যাসিড আর সফট বেস মিলছে, এটা স্টেবল কমপ্লেক্স, এটা হচ্ছে অ্যাডাক্ট আর কি, ওটা স্টেবল অ্যাডাক্ট হবে। সফট অ্যাসিড সফট বেস করছে তখনও স্টেবল কমপ্লেক্স তৈরি হচ্ছে, কিন্তু হার্ড অ্যাসিড আর সফট বেস তখন লেস স্টেবল হবে কমপ্লেক্স, বাট লেস স্টেবল, অ্যাডাক্টটা খুব একটা স্টেবল হবে। বা উল্টোটা, হার্ড বেস আর সফট, এই এখানে ভুল লিখেছি, সফট অ্যাসিড লেস স্টেবল কমপ্লেক্স তৈরি করছে। তার মানে হার্ড বেস সফট, এদিকে না, হার্ড বেস উইল অলওয়েজ প্রেফার হার্ড অ্যাসিড এন্ড সফট অ্যাসিড উইল অলওয়েজ প্রেফার সফট বেস। এইখানেতে খুব একটা ভালো হবে না, আর এই দিকটাও খুব একটা ভালো হবে না। এটাই হচ্ছে তোমার হার্ড HSAB, হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল। ঠিক আছে, ক্লিয়ার তো? হার্ড হার্ড, সফট সফট, সবই লিউইস। ইয়েস স্যার। এইটুকুই পড়ে নিতে হবে, বাকি সব এগুলো আছে, এত আর পড়ার দরকার নেই। এইটা পড়ে নিতে পারিস, এটা এক্সাম্পল দিয়ে দিবি। আর বাকিটা এই ওভারঅল ক্লাসিফিকেশন, কোনটা হার্ড অ্যাসিড কোনটা সফট বেস, হ্যাঁ এইগুলো, এগুলো এত পড়তে হবে না। তবে পরীক্ষার জন্য পড়ে ফেলতে পারিস। সিগমা বন্ড পাই বন্ড কি মনে আছে? ইয়েস স্যার। একটা সিগমা বন্ড এরকম, জাস্ট একটা সিগমা একটা এরকম গোল থাকে, হ্যাঁ, আর সিগমা এটা, এটা ধর এস অরবিটাল, এটা পি অরবিটাল, হ্যাঁ। এবারে ধর একটা পি অরবিটাল, এইভাবে দুটো পি অরবিটাল বন্ড শেয়ার করছে, এইটাকে বলা হয় সিগমা বন্ড। কিন্তু যখন এইভাবে যখন করে, এটা তখন বলে পাই বন্ড। এটা নর্মালি ডাবল বন্ডে হয়, একটা সিঙ্গেল বন্ড যখন হয় ওটাকে সিগমা বন্ড বলে, আর একটা ডাবল বন্ডেতে একটা সিগমা বন্ড থাকে আর একটা পাই বন্ড থাকে, ঠিক তো? ইয়েস স্যার। স্যার মানে হেড অন ওভারল্যাপিং হলে সিগমা বন্ড। হ্যাঁ, স্যার মানে হেড অন ওভারল্যাপিং হলে সিগমা বন্ড হয়। হেড অন, হেড অন, এই যে হেড অন হলে আর সাইড থেকে হলে পাই বন্ড, ওটা ডাবল বন্ড। ওকে স্যার। তো পাই বন্ড থিওরি বলছে যে সফট সফট ইন্টারাকশন অন দ্য বেসিস অফ পাই বন্ডিং। সফট অ্যাসিডের কি থাকে? লো অক্সিডেশন স্টেট থাকে, মানে ও প্লাসটা ও মাইনাসটা কম থাকে,
হ্যাঁ, an enormous number of d electrons থাকে, তারা পাই বন্ডই বানায়। They have a strong tendency to form pi bonds with soft bases, which are good pi bond binding ligands. এটা একটা জিনিস। সেকেন্ড হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড হার্ডনেস অ্যান্ড সফটনেস। এলিমেন্টস উইথ হাই ইলেকট্রোনেগেটিভিটি, খুব বেশি নেগেটিভ, যারা মাইনাস চার্জ বেশি আছে, আর হার্ড অ্যান্ড এলিমেন্টস উইথ লো ইলেকট্রোনেগেটিভিটি আর সফট। এই যে রিলেশন বিটুইন ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড হার্ডনেস helps to explain the fact that CF3 is considerably harder than CH3 and BF3 is harder than BH3. ক্লোরিন হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই জন্য BF3 আরো বেশি তৈরি হচ্ছে, আর BH3 কম ইলেকট্রোনেগেটিভ। এটা অত করতে হবে না, ওই হার্ড অ্যাসিড সফট অ্যাসিড পড়লেই যথেষ্ট আমার পার্সোনালি মনে হয়। আচ্ছা, নেক্সট জিনিস যেটা পড়াবো, তোমাদের ছিল হোয়াট ইজ এফ স্ট্রেন আর হোয়াট ইজ বি স্ট্রেন। এটা আর পড়তে হবে না, ইন্টারনাল স্ট্রেনটা পড়তে হবে না, তোমাদের সিলেবাসে নেই। এইটা বলছে বাল্কি গ্রুপ make it difficult for the Lewis acid and Lewis base center to approach and interact. যত গায়ে মোটা মোটা ভারী ভারী বাল্কি গ্রুপ আছে, তত কঠিন হয় লুইস অ্যাসিড আর লুইস বেস রিয়াক্ট করার জন্য। লুইস বেস কি, যে ইলেকট্রন দেয়, তাই তো, আর যে ইলেকট্রন নেয় সে হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে এই যে এর ইলেকট্রন আছে, তাহলে এটা কি লুইস বেস, এটা লুইস অ্যাসিড, এটা এল বি, এটা এল এ। তুমি এগ্রি করছো এটা, নাকি এগ্রি করছো না? হ্যালো, Yes, sir. হ্যাঁ, তো এই দুটো মিলিয়ে এই কম্পাউন্ডটা, এই দুটোর মধ্যে এমন কিছু বাল্কি গ্রুপ পাওয়া যাচ্ছে না। তো ইন টার্মস অফ এনার্জি অনেক বেশি এনার্জি থাকে। তার মানে কি, বেশি এনার্জি মানে হাই অ্যাফিনিটি, লার্জ নেগেটিভ এনথালপি চেঞ্জ। তার মানে খুব সুন্দর ভাবে রিয়াকশনটা হচ্ছে, এনার্জি ছেড়ে দিচ্ছে বাইরে। ঠিক আছে, এনার্জি বাইরে ছেড়ে দিচ্ছে, অনেক এনার্জি ছাড়ছে। তার মানে কি, ভালো রিয়াকশন করে, ভালো করে এরা দুজন স্টেবল হয়ে গেছে, এক্সট্রা এনার্জি ছেড়ে দিচ্ছে বাইরে, তাই জন্য হাই অ্যাফিনিটি। কিন্তু ধর ওর এটা 128, ওর গায়ে যদি এই ট্রাইমিথাইল এই গ্রুপটা যদি বসে যায়, ট্রাইমিথাইল গ্রুপটা বসে যদি যায়, তাহলে বাল্কি হয়ে যাচ্ছে। এইখানে কি হচ্ছে, অনেক রকম স্টেরিক ক্ল্যাশেস হচ্ছে, এরা যেই জুড়ছে এইগুলো এটার সঙ্গে ধাক্কাধাক্কি করছে। তো এই এইটা হওয়ার চান্সটা অনেকটা কম, তাই জন্য এটার মাত্র 80। এইটাকে বলা হয় বি স্ট্রেন। ঠিক আছে, স্যার আরেকবার বলবেন, কি বললেন ওটা বি স্ট্রেট নাকি? এই যে বাল্কি গ্রুপটা রয়েছে, বি স্ট্রেন বলছি, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড এফ স্ট্রেন। ওকে স্যার। এই যে এইটা হচ্ছে এফ স্ট্রেন। এই বাল্কি গ্রুপ এটার সঙ্গে যেই করছে, এই ফ্লোরিন, এই CH3 সঙ্গে এই যে ফ্লোরিনটা, এখানে গন্ডগোল হচ্ছে, স্টেরিক ক্ল্যাশ হচ্ছে। দেখ লালে দাগ দেওয়া আছে, CH3 সঙ্গে বোরনের সঙ্গে কি হচ্ছে, এরা ধাক্কাধাক্কি সারাক্ষণ করছে। এই জিনিসটা খুব একটা বেশি স্টেবল নয়, এই এফ স্ট্রেন অ্যাডাক্টটা। বুঝতে পারলি? ইয়েস স্যার। আর এটা হচ্ছে বি স্ট্রেন, ব্যাক স্ট্রেন। এইটাতে দেখ ট্রাইগোনাল জিওমেট্রি, তিন কোণা, তিনটে দিকে আর মাঝখানে বি এর,
এবারে এই দুটো ফিউজ করছে, এই না এই এইচ আর এইসব আর গুলো স্টেরিক ক্ল্যাশেস হয়ে যাচ্ছে, তাই জন্যে শেপটা কি হয়ে যাচ্ছে, একটা টেট্রাহেড্রাল জিওমেট্রি তৈরি হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বি স্ট্রেন, এটাকে বি স্ট্রেন বলা হয়। ঠিক আছে, ইয়েস স্যার। ঠিক আছে। তার মানে যখন লোন পেয়ারটা বি এর কাছে যাচ্ছে, তার মানে ওই যে বাকি দুটো আর ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। শেপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মলিকিউলের বন্ডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়েস স্যার। নয়তো কি একই সঙ্গে জুড়ে থাকতো, তা না, একটা এইদিকে আলাদা তিনটে হয়ে যাচ্ছে, এইদিকে আলাদা তিনটে হয়ে যাচ্ছে, কেন একই সঙ্গে তিনটের সঙ্গে আরো ছটা হতে পারছে না। সিঙ্গেল ইয়েস। মলিকিউল তো সিঙ্গেল ট্রাইগোনাল জিওমেট্রিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি অ্যাসিড এন্ড বেস রিঅ্যারেঞ্জ। ওকে স্যার। রিঅ্যারেঞ্জ দেয়ার ওন স্ট্রাকচার। এটা হচ্ছে এইটা হয়ে যাচ্ছে তোর বি আর এইচ ট্রেন। আরেকটা কি পড়াবো ভাবছিলাম, দাঁড়া খুলি, এটা খুলিনি আমি। স্যালভেশন ইন অ্যাসিড বেস কেমিস্ট্রি, আমার আন্দাজ এটা সলভেশন হবে। আচ্ছা, সলভেশন বলতে কি বোঝায়? It's the process by which solvent molecules surround and interact with dissolved ions or molecules. কোনো H প্লাস যদি চারদিকে থাকে, হ্যাঁ, এর চারদিকে জল ঢুকে যাচ্ছে, গিয়ে আলটিমেটলি এটা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করছে H প্লাস। তো অ্যাসিড বেস কেমিস্ট্রিতে কি বলছে, ইন অ্যাসিড বেস রিয়াকশনস দ্য প্রোটন ট্রান্সফার মানে H প্লাস এক্সচেঞ্জ between acid and base occurs in a solvent environment। মানে এই জিনিসটা সলভেন্টের মধ্যে হবে, সলভেন্টটা ইউজুয়ালি ওয়াটার। ইট প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন ফেসিলিটেটিং দিস প্রোটন ট্রান্সফার। সলভেন্ট না থাকলে এই এইচটা বেসের মধ্যে ঢুকবে, করতে পারবে না। So when an acid donates a proton H plus, the solvent water surrounds the resulting hydronium ion H3 plus through hydration। এইটাই হচ্ছে স্যালভেশন ইন অ্যাসিড বেস রিঅ্যাকশন। এই পুরোটাই আমি এই জিনিসই বুঝিয়েছি। ঠিক আছে, এটা ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলবেন। মানে যখন লাস্ট। কোনো অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়, হ্যাঁ, যে প্রোটন ট্রান্সফার মানে এইচ প্লাস ট্রান্সফার হচ্ছে ওএইচ মাইনাস এর কাছে, হ্যাঁ, কোনো বেসের দিকে ট্রান্সফার হচ্ছে, এক্সচেঞ্জ অফ হাইড্রোজেন আয়নস বিটুইন অ্যান অ্যাসিড এন্ড বেস, ওটা সলভেন্ট এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে, এটা এমনি এমনি হচ্ছে না। একটা কোনো সলভেন্ট যেটা ইউজুয়ালি জল, জলের মধ্যে হচ্ছে, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, আচ্ছা। তো যখন অ্যাসিড এই এইচ প্লাসটাকে ট্রান্সফার করলো, ধরো HCl এইচ প্লাসটাকে দিচ্ছে জলের মধ্যে, হ্যাঁ, তখন যে সলভেন্ট যে ওয়াটার ওই এইচ প্লাসটাকে সারাউন্ড করে H3O প্লাস করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, এই পুরো জলের মলিকিউল H3O প্লাসের মধ্যে এই অ্যাসিড গুলো ইউনিফর্মলি এইচ প্লাসটা থ্রু আউট ওয়াটার ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইয়েস স্যার, ক্লিয়ার। ঠিক আছে, আজকে তাহলে এই থাকুক। তো ওকে আমাদের স্যার। একটা মেজর পার্ট হয়ে গেল, এরপরে আয়নিক ইকুইলিব্রিয়াম একটু অন্যরকম হবে। ওকে স্যার। তোদের কোনো প্রশ্ন আছে?
আছে। ঠিক আছে, পরের না দিনটা স্যার। কবে করি? আমি এই উইকেন্ডে থাকবো না, একটু